নির্বাচনেই সংকটের সমাধান মন্তব্য ফখরুলের। নির্ধারিত সময়ই হবে ভোট বললেন প্রেস সচিব। শিগগিরই তারিখ ঘোষণা জানালেন আইন উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই জুলাই সনদ চূড়ান্ত করতে যায় কমিশন। আইনি ভিত্তি ছাড়া স্বাক্ষর না করার হুঁশিয়ারি। প্লট দুর্নীতির মামলায় হাসিনা রেহানা সহ ২৭ জনের বিচার শুরু। সাক্ষ্য গ্রহণ ১১ আগস্ট, গ্রেফতারি পরোয়ানা জারি। এবং মিয়ানমারে জরুরি অবস্থা তুলে নিল জান্তা সরকার। আগামী ডিসেম্বরেই হবে নির্বাচন। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের মালিকানা ফিরিয়ে দিতে নির্বাচনের তাগিদ দিচ্ছে বলে জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মঞ্জুলের নামের রিপোর্ট। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেসব বিষয়ে ঐকমত হবে না তা বাদ দিয়ে শুধু মৌলিক বিষয়গুলো সংস্কার করা উচিত। প্রতিদিন বৈঠক করছে, কয়েক ঘন্টা ধরে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরাও ঠিক বুঝি না, যে তারা যেগুলো করতে চান, তো এগুলোকে বাদ দিয়ে যে মৌলিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সমাধান করে আমার মনে হয় অতি দ্রুত যে নির্বাচনের যে সেটা হলেই বোধহয় অনেক সমস্যা, অনেক আমাদের দ্বিধা, সেই দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো। গণতন্ত্রে কাদা ছুড়োছুড়ি হলে সেখানে সীমা থাকা উচিত বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক একটা বোঝাপড়া থাকতে হবে। এই বোঝাপড়া না থাকলে এই যে আমরা কাদা ছোড়াছুড়ি করছি, গণতন্ত্রের কাদা ছোড়াছুড়ি হবে, অনেক অনেক কথা আসবে, কিন্তু এটা একটা সীমা থাকা দরকার। তা নাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার একটা তিক্ততা সৃষ্টি হয়, যে তিক্ততা ভবিষ্যতে গিয়ে রাজনীতিকে আরও কলুষিত করে। ২৪-এর গণ অভ্যুত্থানের সময় শহীদদের আত্মত্যাগের কথা মনে রেখে সবাইকে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে বলেও আহ্বান করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টার দেয়া নির্ধারিত সময়ের মধ্যেই আগামী নির্বাচন হবে। এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, কিছুদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। আজ সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তারা। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ এর সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি বলেন, প্রধান উপদেষ্টার ওয়াদা অনুযায়ী নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি, উনি ওনার বাবাকে নিয়ে যাচ্ছেন, বৃদ্ধা মাকে নিয়ে যাচ্ছেন। সবাইয়ের কমিউনিটি পার্টিসিপেশন থাকলে ইলেকশনটা ফ্যান্টাস্টিক হবে এবং আমরা আশা করি এই ইলেকশনটা খুবই উৎসব মুখর পরিবেশে ভালো ইলেকশন হবে। আর প্রতি ইলেকশনে আমাদের কিছু না কিছু ভায়োলেন্স হয়, আমাদের এইবারে সর্বোচ্চ চেষ্টা থাকবে ভায়োলেন্সকে একদম জিরোতে নামিয়ে আনা। এদিকে আইন মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জুলাই অভ্যুত্থান পরবর্তী এক বছর মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অগ্রগতির বিষয়গুলো তুলে ধরেন। আমরা প্রধানত 4 ধরনের কাজ করেছি। একটা হচ্ছে আইনি সংস্কার, সেকেন্ড হচ্ছে প্রাতিষ্ঠানিক সংস্কার, থার্ড হচ্ছে হয়রানিমূলক মামলা প্রত্যাহার, ফোর্থ হচ্ছে দৈনন্দিন কার্যক্রম। আইনি সংস্কারের ক্ষেত্রে আমাদের মন্ত্রণালয় থেকে অনেকগুলো আইনি সংস্কার করা হয়েছে। প্রথমে হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন। জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, কিছুদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। আমাদের যা যা করার আছে, ধরেন আমরা তো ইলেকশন কার্যক্রম তো ইলেকশন কমিশন দেখবে। আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাকে বলতে পারি। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া। এটা স্যার আমাদেরকে সবসময় বলে। গণহত্যার বিচারে কি সময়সীমা বলা যায়? নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন।
18 বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি, আগামী নির্বাচনের মধ্য দিয়েই মানুষের সেই ভোটদানের আকাঙ্ক্ষা পূরণ হবে বলেও মন্তব্য করেন আসিফ নজরুল। যাই হোক, আমাদের সেই দুঃখ ঘুচবে। আমরা 18 বছর যাবত কেউ ভোট দিতে পারি না। আমিও তো 18 বছর ধরে ভোট দিতে পারি নাই। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশন দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের 23তম দিনের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনায় গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ঐকমত্য না হওয়ায় একই সাথে এর আইনি কোনো ভিত্তি তৈরি হবে কিনা সেই সংশয়ে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জটিলতা তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। সোহাগ মিয়ার ক্যামেরায় কাউসার হাবিদের রিপোর্ট। অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষ করে রাষ্ট্র সংস্কারের সনদের চূড়ান্ত খসড়া দলগুলোকে পাঠানো হবে। তাদের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত হবে বহুল আকাঙ্ক্ষিত জুলাই সনদ। সংলাপের শেষ দিনে সূচনা বক্তব্যে এমন কথা জানিয়েছেন কমিশন সভাপতি। নিষ্পত্তি করার পরবর্তী পর্যায়ে ইতিমধ্যে কিছু প্রসঙ্গ উঠেছে, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর জানিয়ে কমিশনের সহসভাপতি বলেন, প্রয়োজনে রাজনৈতিক দলগুলোকে নিয়ে আবারও আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। আমরা মনে করি যে বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রধান এবং মৌলিক দায়িত্বটা, প্রাথমিক দায়িত্বটা রাজনৈতিক নেতৃবৃন্দের আপনাদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি যে সমস্ত বিষয়ে আপনারা একমত হয়েছেন সেগুলো বাস্তবায়নের পথ আপনারা তৈরি করতে পারবেন এবং সেখানে জাতীয় ঐকমত্য কমিশন আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে অনুঘটকের কাজ করবে। তবে দলগুলোর নানান বিষয়ে মতানৈক্য চূড়ান্ত সনদ বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াতে পারে। ইতিমধ্যেই দু একটি দল জানিয়েছে আইনি ভিত্তি না হলে স্বাক্ষর করবেন না তারা। বাস্তবায়নের পথটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। বাস্তবায়নের বিষয়টা নিয়ে যেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে খোলামেলা পদ্ধতিতে আলোচনা করা হয়, কার্যকারিতার দিকগুলো এবং যে সময়সীমার কথা কমিশনের তরফ থেকে বলা হয়েছিল আমরা সেই সময়সীমাকে প্রত্যাখ্যান করেছি, বরং সেটা যেন ইমিডিয়েটলি ইফেক্টেবল হয় সেরকম ধরনের একটা প্রস্তাবনাই আমাদের তরফ থেকে বলা হয়েছে। ঐক্যমতে পৌঁছানোর স্বার্থে আমাদেরও যেটা প্রতিশ্রুতি ছিল যে উচ্চকক্ষ নিম্নকক্ষ দুই জায়গায় সিম্পল মেজরিটিতে সংবিধান আপনার 2/3 সংবিধান সংশোধনী পাস, সেই জায়গায় আমরা উচ্চ কক্ষের ক্ষেত্রে সিম্পল মেজরিটিতে একমত হয়েছে। তাই আমরা বোধ করছি যে ঐকমত্য কমিশন প্রয়োজনে ঘোষণাপত্রকে প্রায়োরিটি দিয়ে আরও কয়েকদিনের জন্য যদি বসা দেয় এবং আরও কিছু বিষয় যদি এক্সটেন্সিভলি নেগোশিয়েট করবার সুযোগ থাকে সেটা করা দরকার। জনগণের ভোটের নিশ্চয়তা করা, উচ্চকক্ষের সংবিধান সংশোধন ম্যান্ডেটরি করা সিম্পল মেজরিটিতে এবং ভোটের অনুপাতে সেখানে প্রতিনিধিত্ব নিশ্চিত করা, অন্তত পক্ষে এতটুকু আমাদেরকে একটা ভারসাম্যপূর্ণ জায়গা দিবে। আলোচনায় বেশ কিছু বড় সিদ্ধান্তে তড়িঘড়ি করায় কমিশনের প্রতি ক্ষুব্ধ হয়েছেন অনেকেই। তাদেরকে সন্তুষ্ট করার জন্য এই ধরনের একটা উচ্চকক্ষ সেখানে বানানো হচ্ছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দুর্নীতির মামলায় প্রথমবার শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ গঠন করলেন আদালত। প্লট দুর্নীতির 6 মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা সহ 27 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন ঢাকার পৃথক 2 আদালত। একই সঙ্গে তাদের পলাতক দেখিয়ে আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তি হয়েও রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে 60 কাঠা প্লট নেন শেখ হাসিনা ও তার পরিবারের লোকজন। এ অভিযোগে চলতি বছরের 14 জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় 10 মার্চ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। শেখ হাসিনা সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা বিভিন্ন দেশে পলাতক থাকায় 6 জুলাই তাদের হাজির হতে গেজেট প্রকাশ করা হয়। এরপর আজ আদালতে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দিলে শুরু হয় বিচার প্রক্রিয়া। মাননীয় আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন এবং পরবর্তী 13/8/2025 ইংরেজি তারিখে বাদীর সাক্ষীর জন্য ধার্য করেছেন। এ মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না থাকায় স্টেট ডিফেন্সের সুযোগ পাবে না পলাতক আসামিরা। এ কারণে তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। তিনি ছিলেন রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ প্রজাতন্ত্রে তিনি সর্বোচ্চ পদাধিকার বলেছিলেন, তার কন্ট্রোলে সব কিছু থাকবে। তিনি সেইখানে নিয়ম বহির্ভূতভাবে এগুলো অর্জন করেছেন, সেই জন্যে মামলাটি দায়ের করা হয় এবং মামলায় প্রচুর ডকুমেন্ট চলে আসে আলামত হিসেবে। আমরা সেগুলো প্রমাণ করার চেষ্টা করব এবং আশা করি আমরা
মামলাটিতে সাফল্য হবে। এদিকে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের পরবর্তী শুনানির জন্য 13 আগস্ট দিন ধার্য করেছেন আপিল বিভাগ। অল দি কনফেশনাল স্টেটমেন্ট, অর্থাৎ এই মামলায় যার যতটা স্বীকারোক্তি আছে, কনফেশনাল স্টেটমেন্ট আছে, সবাইকে আপনার রিমান্ডে নিয়ে এবং টর্চার, ফিজিক্যাল টর্চার, মেন্টাল টর্চার এগুলো করার পরে 5 দিন, 7 দিন, 10 দিন, 420 দিনও আছে মুফতি হান্নান সাহেবের টোটাল রিমান্ড পিরিয়ড। তারপরে এনে এই স্বীকারোক্তিগুলি করা হয়েছে এবং এই স্বীকারোক্তিগুলি রেকর্ড করার পরে অন দি আর্লিয়েস্ট অপরচুনিটি আবার তারা এটা রিট্রাক্ট করেছে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির 42তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত এজিএমে শেয়ার হোল্ডারদের উপস্থিতিতে সভাপতিত্ব করেন ইউসিবের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শরীফ জহির। সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশিদ, স্বতন্ত্র পরিচালক ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ তানভীর খান, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান ওবায়দুর রহমান এবং স্বতন্ত্র পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ আলী। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব একবার। নির্বাচনেই সংকটের সমাধান, মন্তব্য ফখরুলের। নির্ধারিত সময়ই হবে ভোট, বললেন প্রেস সচিব। শিগগিরই তারিখ ঘোষণা, জানালেন আইন উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন। আইনি ভিত্তি ছাড়া স্বাক্ষর না করার হুঁশিয়ারি। প্লট দুর্নীতির মামলায় হাসিনা রেহানা সহ 27 জনের বিচার শুরু। সাক্ষ্য গ্রহণ 11 আগস্ট, গ্রেফতারি পরোয়ানা জারি। এবং মিয়ানমারে জরুরি অবস্থা তুলে নিল জান্তা সরকার। আগামী ডিসেম্বরই হবে নির্বাচন। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।